সুইপার সেলাই কাটে, আয়া ড্রেসিং করে, আর ব্রাদার সিস্টার্সরা নাকে তেল দিয়ে এসি রুমে ঘুমায়। ডাক্তাররা শুধু রোগের নাম নির্ধারণ করেন, আর বাকিটুকু অর্থাৎ ওষুধের নামধাম ঠিক করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। বিনা চিকিৎসায় রোগীরা পড়ে থাকে হাসপাতালের বারান্দায় আর করিডোরে, আর ডাক্তার মশাইরা ব্যস্ত থাকেন তাদের চেম্বার আর ক্লিনিকে। বলছি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের রোগ মুক্তির আশা ভরসার অন্যতম ঠিকানার নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা। খালি কয় পরে ডাক্তার আসি নাই, ডাক্তার আইসে পরে আই জানাই তো নাই। কি করবো এখানে যে সরকারি সুইপার আছে, সুইপারের কোনো কাজ করে। আজকে তো হবে, বেশি কথা পেছাল কেন? আমি কেন 500 টাকা নিলাম এসডিস আপনি কাছে করলেন না? আমাকে তো ওয়ার্ড মাস্টারে দিতে হবে। সিস্টার সার্ভার খুললে সমস্যা হবে না? নার্স বয়েরা যে এসি আছে, একটা এসি নিচে বসে থাকি। অ্যাকচুয়ালি বান ইউনিটের ভিতরে কোনো নিয়োগপ্রাপ্ত কোনো লোক নেই। হাসেম আর জামাল চান্দা দেয়, পুলিশরা দেয়, আর কি করে আমি জানি না। স্পেসিফিক কমপ্লেন পেলে আমরা সে ডাক্তার সহ রিপ্রেজেন্টেটিভের ব্যবস্থা নেব। সোনার বাবা কারিনেল চুলচেরা অনুসন্ধান আর তথ্য ছবিতে টিম আন্ডার কাভার প্রমাণ করবে মানুষকে সুস্থ করা যা দায় দায়িত্ব, সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কতখানি রুগ্ন, অসুস্থ আর দুর্নীতিগ্রস্ত। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে এই মেডিকেল কলেজের অন্ধকার দিকগুলোতে অনুসন্ধানী আলো ফেলি। সুরতহাল অর্থাৎ প্রথমে খালি চোখে দেখুন কতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন আমাদের প্রিয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে জীবাণুযুক্ত রোগ সংক্রমণকারী ময়লা আবর্জনা। অপরিচ্ছন্ন পরিবেশ আর হাসপাতালের অব্যবস্থাপনা সাধারণ মানুষকে কি পরিমাণ ভোগান্তিতে ফেলছে এবার তার নমুনা। দেখুন, ফ্লোরের মধ্যে লুটোপুটি খাচ্ছে রোগীরা, পাশেই আছেন তাদের স্বজন। মূল অনুসন্ধানে যাবার আগে অব্যবস্থাপনার আরও কিছু সাধারণ ছবি দেখাবো। দেখুন, এই হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘর, যেখানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রোগীদের জন্য খাবার তৈরির মহাযজ্ঞ। এবার চলুন টয়লেট দেখাই। নিয়োগপ্রাপ্ত সুইপার ঠিকই আছেন, কিন্তু শেষ কবে তিনি মনোযোগ দিয়ে এই টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সেটা বলা মুশকিল। সুরতহালের পরে অনুসন্ধান স্পটলাইট ডিএমসিএইচ পর্বে আমরা মোট 5টি জায়গায় অনুসন্ধানী আলো ফেলব। দেখাবো কোন কোণে কারা বসে কলকাঠি নাড়ছে, যার প্রথমেই থাকছে ট্রলি সিন্ডিকেটের গল্প। প্রাথমিক তথ্য বলছে, টাকা ছাড়াই যে ট্রলি সেবা পাওয়া রোগীর অধিকার, সেই ট্রলির 4 চাকা বিনা পয়সায় এক চুলও নড়ে না। তথ্য প্রমাণে মনোযোগী হতেই চোখে পড়ে, ইমার্জেন্সিতে একজন রোগীকে নামানো হচ্ছে। অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতেই ট্রলিম্যান রোগীকে নিয়ে হাসপাতালের ভেতরে রওনা হলো। তার পিছু নিয়ে আমরাও চললাম। অবশেষে 3 তলার কেবিনে পৌঁছানো। তারপর ট্রলিম্যানের সাথে রোগীর স্বজনদের ফিসফাস, অতঃপর টাকা লেনদেন। ঢাকা মেডিকেলের কর্মী নন, তবে দিব্যি কাজ করছেন, আয় রোজগার করছেন, সেলাই কাটছেন, ড্রেসিং করছেন, আবার টাকার ভাগ বটোয়ারাও দিচ্ছেন। কারা কিভাবে এই সিন্ডিকেটটি পরিচালনা করছে এবার তার অনুসন্ধানী গল্প। যেখানে প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়াই মুশকিল, ঠিক সেখানে সেবা দিতে রীতিমতো হট্টগোল। কেন এই ঝগড়া বিবাদ জানেন? বিবাদের মূল কারণ সরকারি বনাম বেসরকারি অর্থাৎ নিয়োগ না পাওয়াদের দ্বন্দ্ব।
মজার ব্যাপার কি জানেন, যারা ঝগড়া করছেন তাদের একজন পেশায় সুইপার। তার কাজ পরিচ্ছন্নতা, কিন্তু চলে এসেছে রোগীর সেলাই কাটতে। আর সবচেয়ে ভয়ানক তথ্য হলো, যারা দুজন কাজ করার জন্য ঝগড়া করছে, এই কাজ কিন্তু তাদের নয়, এটা ব্রাদার সিস্টার্সদের কাজ। যারা ঝগড়া করছে তাদের মধ্যে একজন রানা, যিনি 14 বছর ধরে বেসরকারিভাবে কাজ করছে ডিএমসিতে। পেশায় সুইপার, কিন্তু সেলাই কাটে, ড্রেসিংও করে। কিন্তু কেন? উত্তরে জানা গেল অনেক অজানা তথ্য। যে ওরা কাটবো টাকা, ওরা টাকা নেব। নার্স বয়রা কি করে? নার্স বয়রা যে এসি আছে, একটা এসি নিচে বসে থাকে, এই কাজ হচ্ছে মূলত এইগুলো, কিন্তু এটা তো করে না। মানে ওরা ফাঁকিবাজি করে না? ফাঁকিবাজি করে সব সারা মেডিকেল। ঝগড়া দেখে দৃশ্যপটে হাজির একজন ব্রাদার। তাকে দেখে আবারও তেলে বেগুনে জ্বলে ওঠে যারা কিছুক্ষণ আগে ঝগড়া করছিল। অনুসন্ধানী মন ইঙ্গিত দিল রানা হলো তথ্য ভান্ডার, তাই তাকে নিয়ে মেডিকেলের বাইরে চায়ের দোকানে আড্ডার ছলে তথ্য বের করার চেষ্টা। পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে এগুলো সব একবারে স্পেশাল লোকাই করে। এখানে যে সরকারি সুইপার আছে, সুইপাররা কোনো কাজ করে, ডাক্তাররা সরকারি জানে না, এটা স্পেশাল লোকে কাজ করে। এর ডাক্তারের নলেজ আছে না? অবশ্যই আছে, জানে। রানার কাছ থেকে পাওয়া তথ্যগুলো অনুসন্ধানের নতুন মোড় আনে। এই মোড় ধরেই আমরা আবারও ওয়ার্ডে। এক রোগীর হাতের স্যালাইনের সংযোগ খুলতে নার্সের কাছে যাওয়া, কিন্তু তিনি এখন খুলতে পারবেন না বলে জানান। একটু পরেই দেখা গেল নার্সের বদলে সে স্যালাইন খুলে দিচ্ছেন একজন পরিচ্ছন্নতা কর্মী। এবার চলুন ঢাকা মেডিকেলের সবচেয়ে স্পর্শকাতর বার্ন ইউনিটে। সেখানে গিয়ে দেখা গেল পুড়ে যাওয়া এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর শিশুটির বাবাকে দেখা গেল কাউন্টারে টাকা জমা দিতে। তার সাথে আলাপে জানা গেল প্রদর্শিত এই অর্থের বাইরেও ড্রেসিং বাবদ ইউনিটের বয়দের খুশি করতে আরো 5 থেকে 600 টাকা দিতে হয়। এই হলো বার্ন ইউনিটের উপরিতলের লেনদেন। এবার আরেকটু গভীরে। অনেক কাঠখড় পুড়িয়ে এই ইউনিটের একজন স্পেশাল, অর্থাৎ নিয়োগ না পাওয়া কর্মচারীকে হাত করা। অ্যাকচুয়ালি বার্ন ইউনিটের ভিতরে কোনো নিয়োগপ্রাপ্ত কোনো লোক নেই, কোনো ওয়ার্ড বয় নাই। না, নিয়োগপ্রাপ্ত কোনো ওয়ার্ড বয় নেই। আর কত বছর যাওয়ার বিনা বছর কাজ করে 14 বছর পার হয়ে গেছে। আমার একটা রুগী 500 টাকা খুশি হয়ে দিল, আমি নিলাম। এটা আরেকটা লোক যায় বললো আপনি এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। আমি কেন 500 টাকা নিলাম? এই জিনিস আপনি যাচাই করলেন না। আমাকে তো ওয়ার্ড মাস্টারে দিতে হয়। আমি যদি ওয়ার্ড মাস্টারের মাস ভাড়া না দিতে তাহলে আমার ওয়ার্ডের ডিউটি চেঞ্জ করে দিবে। ওয়ার্ড মাস্টার কেটা? আব্দুল গফুর। ওয়ার্ড মাস্টারকে কেন দিতে হবে? ওয়ার্ড মাস্টারকে দিতে হবে এই কারণে, ওয়ার্ড বয়রা হলো ওয়ার্ড মাস্টারের আন্ডারে, সমস্ত ডিউটি রোস্টারটা উনি করে। উনি মাসে কত টাকা নেয়? মাসে হিসাব করলে 1 থেকে 1.5 লাখ টাকা উনি ইনকাম আছে এখানে। তার মুখেই শুনুন কিভাবে চলছে আসলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। কেবিনে কোনো ড্রেসিং রুম করেনি, 5 তালতে সুন্দর কোনো ড্রেসিং রুম নেই। বাথরুমের ড্রেসিং রুম বানায় ড্রেসিং করে লোকেরা। আমরা সরব জমিনে দেখি, সব জানি। দানের টাকা দিয়ে তারা কেবিন ঠিক করছে, দানের টাকা দিয়ে তারা আত্মীয় স্বজনের বেতন দিচ্ছে, অথচ তারা মেন কাজের এটা নিয়ম ছিল রোগীদের চিকিৎসার জন্য। হ্যাঁ, দানের টাকাটা আসছে রোগীদের চিকিৎসার জন্য। কে দিছিল দানটা? বিভিন্ন দাতা সংস্থা। আপনি দিচ্ছেন 50,000, হ্যাঁ দিচ্ছে 1 লাখ। আচ্ছা, প্রধানমন্ত্রী দিয়েছে 10 লাখ, এবার তাদের সাথে দিয়েছে 3 লাখ। 50 লক্ষ টাকার মেডিসিন কিনছে। এরপর এক সাংবাদিক এসে, স্যার আপনারা 50 লক্ষ টাকার মেডিসিন কিনছেন, কি কিনছেন? সেটা আমরা পরে বলবো না। ওই সাংবাদিক 2-3 বার গেছে ওনার সাথে সাক্ষাৎ নেই। অভিযোগ আছে ঢাকা মেডিকেলে ঔষধ চোর সিন্ডিকেট নাকি ব্যাপক সক্রিয় আর শক্তিশালী।
তারা নাকি কৃত্রিম সংকট দেখিয়ে হাসপাতালের ঔষধ বাইরে বিক্রি করে। অভিযোগের সত্য মিথ্যা যাচাই বাছাইয়ে অনুসন্ধানে টিম আন্ডারকভার। হাসপাতালের বিনামূল্যে ঔষধ বিতরণ কাউন্টারগুলোর সামনে এমনই উপচে পড়া ভিড়। অনুসন্ধানের স্বার্থে সেই ভিড়ের অংশ হয়ে ওঠা। দেখা গেল ডাক্তার যেখানে 10টা ওষুধ বিনামূল্যে দিতে বলেছে, সেখানে কাউন্টার থেকে 4টা ওষুধের নাম কেটে দেওয়া হলো। একজন তাও 6টা ওষুধ পেলেন, কিন্তু আরেকজনকে যে ওষুধের নাম দেওয়া হয়েছে সেটার নাকি সাপ্লাই নেই। বলছে সাপ্লাই নেই, বললো যে এখান থেকে আপনি দিব, এখনো সাপ্লাই নেই। বাড়িতে যে মনে করেন কিনে খাওয়াই, আর এমনি সরকারি ওষুধ দেয় না। কিন্তু কেন? সিস্টার ওদের আবার সমিতি আছে, ওরা করে কি ড্রাগ হাউস থেকে চুরি করে বিক্রি করে দেয়। কী হয়, ওষুধ ডাক্তাররা ওষুধ চুরি করে। ডাক্তার তো ওটা জানে না, ডাক্তার তো ও দায়িত্ব না। এই শব্দ ডাক্তাররা যদি প্রধান শব্দ ওদের উপরে জায়গা, এগুলো কোথায় বিক্রি করে? ওটা হচ্ছে মিরপুর প্রধান্য কোথায় বিক্রি করে দেয়, কিংবা গ্রামের ট্রামে কোথাও দিয়ে দেয়, কিছু একটা করে। আশেপাশে দেয় না, আশেপাশে কি আর দেয়? আর এই নিয়ে খোঁচাখুচি কে করতে যাবে? ডিরেক্টর কি টাকা পড়ছে এগুলি করতে গেলে আবার সে আরেক ঝামেলায় পড়ে যাবে। বললাম তো, পলিটিক্যাল কিছু ব্যাপার আছে। আসলে কি ওষুধ নেই, নাকি কৃত্রিম সংকট, নাকি ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বিক্রি বাড়ানোর অপকৌশল মাত্র? উত্তর জানাবো বিরতির ক্ষণিক বিরহ শেষে। বিরতি বিরহের অবসরে টিম আন্ডারকভার একটি সমীকরণ মিলিয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ওষুধ সিন্ডিকেটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর কর্মচারীদের একটা বড় হাত রয়েছে। কি সেই প্রভাব? এবার তার তথ্য প্রমাণ। সর্ষের মধ্যে ভূত ঢোকানোর মতোই টিম আন্ডারকভারের একজন সদস্যকে মেডিকেল প্রমোশন অফিসার বানিয়ে দলে ফিরিয়ে দেওয়া। নিজের রং বদলাতে প্রথম 3 দিন সে শুধু চোখের দেখা দেখেছে আর টুকটাক জ্ঞান নিয়েছে। 14-15 ঘন্টা মানে সারাদিনের মধ্যে কাটাইতে হয়। চতুর্থ দিনে তার সদ্য হওয়া বন্ধুর পেট থেকে টুকটাক কথা বের করতে পারে। জানা যায় তিনি দুজন ডাক্তারকে ডিল করেন আর বাকিটা তার সিনিয়র দেখেন। সিনিয়র যে বস এমপিও, যেটা হ্যাঁ মেডিকেল প্রমোশন অফিসার জন্য। হ্যাঁ মেডিকেল না, আমাদের কোম্পানি। আচ্ছা আচ্ছা, কোম্পানি শুধু ডাক্তার দিয়ে ডিল করে, বাট আর কিছু না, ডাক্তারের সাথে। ঠিক আছে, ডাক্তার শুধু ডিল করে, ডাক্তারের বাইরে যাওয়া। আপনার তাহলে ডাক্তার ভিজিট করা লাগে না? আমার ডাক্তার ভিজিট করা লাগে না, আমার শুধু ডাক্তারের কখন কি লাগতেছে সেটা দেখে। প্রয়োজনীয়তা। শুধু কথায় কি আর প্রমাণ হয়? হয় না। তাই আরও অনুসন্ধানী ছবির জন্য দিন 2 আরও ব্যাগ নিয়ে ঘোরাঘুরি। সব শেষে পাওয়া যায় সবচেয়ে ভয়ানক তথ্য। ডাক্তাররা শুধু রোগ নির্ণয় করেন, আর যে ডাক্তারের সাথে যে কোম্পানির এজেন্টদের খায় খাতির, সেই কোম্পানির ওষুধের নাম নিজেই লিখে নেন প্রেসক্রিপশনে। আর সে কারণেই ডাক্তারদের লেখা ওষুধের নামের সাথে মেলে না হাসপাতালের স্টকে থাকা ওষুধের নাম, আর সেই সুযোগে গায়েব হয় বিক্রির জন্য নহে লেখা ওষুধগুলো। সাংবাদিকের কথা যারা বিশ্বাস করছেন না, তাদের জন্য খোদ ঢাকা মেডিকেলের একজন ডাক্তারের জবানবন্দি শোনাই। খারাপ একটা ব্যাপার আছে, সবাই করে না, অনেকেই করে এটা। সেটা তো ওষুধ কোম্পানিকে অফার দেয়, ফ্ল্যাট দেয়, ভালো ভালো জায়গায় ফ্ল্যাট দিয়ে দেয়। চুক্তি করে না লাগে, আমি দিব, আপনারই করা লাগবে। ইভেন কিছু ডাক্তার বাড়িও দিয়েছে, তারা সিনিয়র হয়ে গেছে, কিন্তু মারাও গেছে, বাড়ি ধানমন্ডি মুক্ত জায়গায় বাড়ি দিয়েছে। এই সূত্রে জানিয়ে রাখি, হাসপাতালের ওষুধ সংকটের অজুহাতে বাইরের ওষুধের দোকানগুলোতে চলছে রমরমা ব্যবসা ভালো হলে আমাদের আপত্তি নেই, কিন্তু এসব দোকান থেকে চাঁদা তুলছে হাসপাতালের আরেকটি সিন্ডিকেট। অনুসন্ধান বলছে, হাসপাতালের সামনের 176টি দোকান থেকে প্রতিদিন 10 থেকে 200 টাকা পর্যন্ত টাকা তোলা হয়। দোকান থেকে এমনি করেন, লাইনম্যানের টাকা দিতে। লাইনম্যান পুলিশ নেয়? পুলিশে নেয়, সিটি কর্পোরেশনের নেয়। যাকে বড় দোকান তা করতে নেয় 20 টাকা, যাকে ছোট দোকান তা করতে নেয় 10 টাকা, আরো বড় দোকানে নেয় 30 টাকা। সবাই মানে সব লাইনম্যান? একজনই লাইনম্যান, হেরাও দেয়, পুলিশরে দেয়। কত দাম লাগে? 100। কর্মচারীরা টাকা তোলে এই অভিযোগে যুক্তি খণ্ডনে তাদের সভাপতির মুখোমুখি টিম আন্ডারকভার। প্রথমে বুক ফুলিয়ে নিজেদের সুনাম গাইতে ব্যস্ত তিনি। যদি এরকম প্রমাণ করতে পারেন যে আমার 4 শ্রেণী কর্মচারী চাঁদা তোলে ফুটপাত থেকে, আমি হই, যদি আমি নিজেও হই, তা আমার মনে হয় যে কি কমে, মানে আমার সর্বোচ্চ সাজা যা আছে তা দিবে। কিন্তু একটু পরেই থলের বিড়াল ম্যাও ম্যাও করে বেরিয়ে আসে। দোকান থেকে তোলে হাসেম আওয়ামী লীগের
আমি নামটা নিয়ে না, আমি কইলাম আমার কথা কইেন না, নাম কইেন না। হাসেম আর জামাল চান্দক দেয়, পুলিশ দেয়, আর কি করে আমি জানি না। আমার তো আমি ওকে জিজ্ঞাও না কোনো সময়, কারণ গেলে আমি জড়াই না, এই জন্য আমি বললাম। এত পুলিশে দেয়, ছাত্রকে দেয়, আরও কারো কারো দেয়। ট্রলি, ঔষধ আর কর্মচারী সিন্ডিকেটের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিভাবে রোগী ছিনতাই করে প্রাইভেটে পাঠানো হয় তা জলযন্ত্র প্রমাণ দেবে টিম আন্ডারকভার। তার সঙ্গে দেখাবে রোগী অবহেলার দুটি জলযন্ত্র প্রমাণ। টিম আন্ডারকভারের পাইলট অনুসন্ধানের স্বার্থেই যার চেহারা ঘোলাটে করা হয়েছে, জলযন্ত্র সুস্থ মানুষটিকে নিয়ে আমরা যাই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। রোগের নাম পেট ব্যথা। জরুরি বিভাগ থেকে আমাদের রোগী কাম অনুসন্ধানকারীকে চটজলদি পাঠানো হয় মেডিসিন ওয়ার্ডে। সেখানে টুকটাক পরীক্ষা নিরীক্ষা শেষে দিব্যি সুস্থ মানুষটাকে এক গাদা টেস্ট করতে দিল। জানতে চাওয়া হলো এই টেস্টগুলো কোথায় করাবো। তখনই ডাক্তার নিজ হাতে লিখে দিলেন ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নাম। সামান্য একটা এক্স-রে, যেটা অনায়াসেই করা যায় ডিএমসিতে, কিন্তু সেটা থেকেও কমিশন খেতে কোনো ছাড় দিচ্ছেন না তারা। হাসপাতালের চিকিৎসা সেবার কথাই যখন বলছি, তখন তার সূত্র ধরে এখন জানাবো রোগীদের ভোগান্তির প্রসঙ্গ। হাসপাতালে ঘুরতে ঘুরতে চোখে পড়ে সন্তান মাকে নিয়ে এক কোণে বসে বিমর্ষ মনে সামনে চেয়ে আছে। ঘটনা জানার জন্য তাদের সাথে আলাপ। জানা গেল সকাল 9টা থেকে হাসপাতালের কর্মচারী তাদের বসিয়ে রেখে গেছে, কিন্তু বেলা 12টায়ও ডাক্তারের দেখা নেই। সকালে কথা কিছু মেয়েরা করতে ড্রেসিং করাবে, এই কিন্তু কথা হ্যাঁ সকাল থেকে বসে রয়েছে। হ্যাঁ, খালি কয় পরে ডাক্তার আসি নাই, ডাক্তার আইসে পরে আই জানাই তো নেই। তাদের দুঃখ আর ভোগান্তির টুকরো গল্প শুনে আমরা আবারও অনুসন্ধানে ব্যস্ত হই। প্রায় 4 ঘন্টা পরে আবারও সেই একই জায়গায় ফিরে দেখি তারা তখনও ঠাঁই বসে আছেন। কৌতূহলবশত আবারও জানতে চাই ডাক্তার দেখানো হয়েছে কিনা। সেই ডাক্তার 2টার সময় আসার কথা, 2টার সময় বলে ডাক্তার আইসে, ডাক্তার বলে অপারেশন করতেই আছে। কি অপারেশন করে আল্লাহ জানে। যদি কয় যে করাবো না, তাহলে আমি চলে যাই। ধৈর্য হারাই গেলে তো বলতেই হবে। তাদের মতো আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই তাদের ভেতরে পাঠাই। ভেতরে যাবার পর দায়িত্বরত নার্সের ঝাড়ি খাওয়া ছাড়া তাদের কপালে আর কিছুই জোটে না। আজকে তো হবে, বেশি কথা পেছানো কেন? বললাম না যে এটা নিজের অংশ অবস্থান নিয়ে করাইতে হবে। সেগুলো বড় পেয়েছে, বড় থাকার সময় ওটি টেবিল খালি থাকতে হয়, অজ্ঞান করানোর মানুষ যারা থাকবে তাদেরকে থাকতে হয়। কত একটা হাঙ্গামার ব্যাপার, বুঝছেন? তারপরও চিকিৎসার আশায় অপমানিত ব্যথিত সন্তান মাকে নিয়ে ডাক্তারের আশায় ঠায় বসে থাকে ঢাকা মেডিকেলের বারান্দায়। রোগীদের ভোগান্তির আরও কিছু উদাহরণ দেব আপনাদের। ঢামেকের রেডিওথেরাপি বিভাগে ডাক্তারের রুমে তালা ঝুলছে, আর এই দুজন এসেছেন ক্যান্সার বিশেষজ্ঞ সেই ডাক্তারকে দেখাতে। থেরাপি বিভাগে 2য় তলায় গিয়ে দেখা গেল ডাক্তারের অপেক্ষায় রোগীরা বসে আছেন। যদিও ডাক্তারের বেলা 12টা পর্যন্ত রোগী দেখার সময়, কিন্তু 11টাতেও তিনি অনুপস্থিত। চেয়ার টেবিলও গোছানো দেখে স্পষ্ট মনে হচ্ছে আজ তিনি আসবেন না। তবে তার জায়গায় দায়িত্ব পালন করছেন হাসপাতালেরই একজন পিয়ন। অনুসন্ধানী চোখ কান খোলা রেখে হাসপাতালে ঘুরতে ঘুরতে দেখা মেলে এই দুজনের সাথে, যারা কুমিল্লা থেকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা এসে 3 দিন ধরে ঘুরছেন। কিন্তু ডাক্তার পান না। থেরাপি দেওয়ার কথা 13 তারিখ, কিন্তু আজকে কয় তারিখ? 17 তারিখ। শেষমেশ হাসপাতালের সিট খালি নেই এই অজুহাত দেখিয়ে তাদের প্রাইভেট হাসপাতালে পাঠানোর জন্য তদবির করা হয়েছে। এখন ডাক্তার কি বলছে আপনাদেরকে প্রাইভেট হাসপাতালে যেতে? ওনার হাসপাতালে অনেকখানি বিরক্তি আর ঢাকা মেডিকেলের ওপর একরাশ অভিমান নিয়ে তারা রওনা হলেন পান্থপথের দিকে, গন্তব্য বেসরকারি হাসপাতাল। আমরা ওষুধপত্র কিনে লাইছি, ভর্তিও অলরেডি হয়ে গেছে। ডাক্তার আইছে 11:30টা, এই ভর্তি করার দিয়ে লাইছি, জানেই এইভাবে তো মানুষে হয়রানি করে। অনুসন্ধানের স্বার্থে টিম আন্ডারকভার এবার আপনাদেরকে নিয়ে যাবে লাশ কাটা ঘরে। ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান বানে, ঠিক তেমনি ঢামেক কর্তৃপক্ষ লাশের কাছ থেকেও বাড়তি টাকা আদায় করে ছাড়ে। এবার তারই তথ্য প্রমাণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ, স্বজনদের লাশের অপেক্ষা, আহাজারি আর কান্নাকাটি। সোনার বাবা কারি নেল এ কথা কান কাছে কম। কিন্তু এই দুঃখের মধ্যেও অনিয়ম আছে ধান্দাবাজদের দৌরাত্ম্য।
অভিযোগের বাস্তব চিত্র অর্থাৎ টাকা লেনদেনের ছবির জন্য অনুসন্ধানী টিম আন্ডারকভার। তখনই আলাপ সড়ক দুর্ঘটনায় নিহত একজন বৃদ্ধার 2 সন্তানের সাথে। তাদের সাথী হতেই জানা গেল প্রথমেই মর্গ অফিসার আলমগীরকে কিছু টাকা দিতে হবে। 300 আর 200 টাকা দাও ভাই, তাহলে মামুনের তোমাকে মিথ্যা মিলিয়ে দেবো 500 আছে। আলমগীরকে বিনা রসিদে 500 টাকা দিয়ে তার কথা মতো স্বজনদের সাথী হয়ে আমরা চললাম শাহবাগ থানায়। সেখানে ঘণ্টা 3 পর মিলল লাশের ছাড়পত্র। তারপর আবারও মর্গে ফিরে 4 ঘন্টা অপেক্ষার পর স্বজনরা আরও 3000 টাকা ঘুষের বিনিময়ে লাশ বুঝে পেলেন। এবার দেখুন প্রধান ডোম আর তার চেলাপেলারা মিলে কিভাবে মর্গ সিন্ডিকেট পরিচালনা করেন। লাশের চার্জে যিনি থাকেন তাকে প্রথমত দিতে হয় লাশপতি 1000 টাকা। প্রধান ডোমের চাহিদা আরেকটু বেশি, লাশপতি খরচ খরচা বাবদ 3000 টাকা আদায় করে সে। দেখুন এই কিশোরের কাছ থেকে কিভাবে তার পাওনা বুঝে নিচ্ছে তিনি। স্পটলাইট ডিএমসিএইচ এর একেবারে শেষ ধাপে আমরা, তবে শেষ করার আগে আমরা শেষ অনুসন্ধানে আলো ফেলব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের উপরে। দেখাবো সেখানে কিভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক শ্রেণীর মানুষের আঙুল ফুলে হচ্ছে কলা গাছ। টিম আন্ডারকভারের গাড়ি চালককে ছদ্মবেশী বানিয়ে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে। আমার একটা গাড়ি কিনছি বুঝছেন, অ্যাম্বুলেন্স চিটাং থেকে কিনছি। এদিকে দোকানের কোনো ইয়ে আছে স্টাফটা ঢোকায় বলতে বুঝেন না, এটা কমিটি আছে। হ্যাঁ কমিটি আছে, কমিটি স্টাফের নামে যদি স্টাফ পরিচিত থাকে স্টাফের নামে দিয়েই দেবো গাড়ি, এটা তো দিবেন না। দিবেন আমার নামে তো আপনি দিবেন না আমার গাড়িটা, তাই না? এরকম স্টাফের নামে দিলে গাড়িটা ঢুকবো, নাহলে হেন গাড়ি ঢুকান আরে তো মাসে কিছু দেওয়া লাগে লাগবে, এটা তো বাদ। তারপরে আমাকে স্ট্যান্ড খরচ আছে না, স্ট্যান্ডে এই যে সপ্তাহে 400 করে টাকা দিতেছে, এটা ফাও, কোনো ফায়দা নেই। প্রথম দিনই তার গোপন ক্যামেরায় ধরা পড়ে অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকে টাকা তুলছে আনসার সদস্যরা। টাকা পয়সা কিছু না দিলে মুখের দুটো ভালোবাসা, এই চাঁদার সূত্র ধরেই সে খুশ গল্পে মাতে চালকদের সাথে। তখনই উঠে আসে সিন্ডিকেটের আদ্যপ্রান্ত। ভালো ভালো খারাপের অবশিষ্ট, বুঝছেন? পুরো বাংলাদেশের অ্যাম্বুলেন্স যারা ব্যবসা করে সবাই আগে একটু ভয় পায়, কারণ আরো পোল্ট্রিবাজ। ধরেন এখানে যদি ঢুকাইতে পারি কিরকম খরচ হতে পারে? ঢুকাইতে হলে তো 1020 টাকা, কিন্তু ঢুকাইতে যেন 1020 দিন খরচ করবেন, কয়জনকে দিবেন টাকাটা? যারা এই টাকা দেয় না এরা কি কমিটির না স্টাফ? কমিটিরই স্টাফ, কমিটি আর কি একটা আছে না। এখানে 20টা গাড়ি চলতেছে, এই তুই এটা দেখিস, তোর এটা দায়িত্ব, তুই লাইনম্যান দেখবি। আলাপে আলাপে জানা যায় এই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করেন আলম সাহেব। আইলে আমি এর লগে পরিচয় করে দেবো আপনার, কিন্তু ভাই আমার টাকাটা আগে দিয়ে দিব, আমি কিন্তু এটা করে দিলাম 10,000 আগে। হ্যাঁ, আর 10,000 আমার আগে দিয়ে দিব, পরে আমি আপনার লগে দায় দিব। এর লগে যদি আপনি চুক্তি করতে পারেন আপনার কনফার্ম গাড়ি ঢুকবে, একেবারে 100% গাড়ি ঢুকবে। তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, যার অনুমতি ছাড়া আপনি যেই হন না কেন ঢামেকে অ্যাম্বুলেন্স ভেড়াতে পারবেন না। একটা গাড়ি কিনছি আজকে 15 দিন এসে নিচ্ছি, এখানে বাইরে বারাগুড়া মাঠ আছে, চাইতেছি নির্ধারিতভাবে একটা জায়গায় ঢুকানোর লেগে। তিনি বেজায় আন্তরিক, জানালেন কিছু হাদিয়া আর নিয়মিত মাসোহারার বিনিময়ে আমরা এই ব্যবসায় নামতে পারি। আমার বাচ্চা জেলে হয়েছে না, গাড়ি মনে করেন ঢুকে গেছে, আমাকে প্রোগ্রাম আছে, যদি পারেন কিছু সহযোগিতা করে দেন। গাড়ি মনে করেন ঢুকে গেছে, আপনি টুকটাক ট্রিপ মারতে থাকেন দইরা, ওই কিছু করলে মানে আলম ভাই বাংলা কথা বুঝছেন। তার কাছ থেকে মৌখিক অনুমতিপত্র নিয়ে আমরা আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে যোগ দিলাম। তখন আলাপে আলাপে জানা গেল কিভাবে এই সিন্ডিকেট চলে, কাদের কত টাকা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই ঢাকা মেডিকেলের স্টাফ, ঢাকা মেডিকেল সরকারি স্টাফ, ওনার মারফতে গাড়ি ঢুকবে। যারা আমি বলছি সে আমার বলছে তুমি আমার 15 দিন সময় দাও, 15 দিন পরে তোমার ফাইনাল ডিসিশন দিয়ে দেবো আমি, যে আমি গাড়ি আমার মারফতে ঢুকাইতে যদি পারি, ঠিক আছে, তাহলে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা 1 লাখ টাকা লাগবে। সমিতি দিতে দেবে সে
50,000 টাকা, সে নিবে 50,000 টাকা। মানুষ বাঁচে আশায়, কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা মানুষগুলো প্রতিনিয়ত হয় আশাহত আর প্রতারিত। কর্তৃপক্ষের নাকের ঠিক ডগার নিচেই এই খুল্লা দুর্নীতি কি তাদের চোখে পড়ে না, নাকি তারা চোখ থাকতেও অন্ধ? না, ওই ট্রলি ঠেলে বা ওই রুগী ঢুকাই দিয়ে টাকা নেওয়া, এটা তো আগেই বলেছি যে আমাদের জনবল স্বল্পতার কারণে ওই সময় কিছু তারা হেল্প করে। সেই ক্ষেত্রে কেউ যদি খুশি হয়ে কিছু তাকে দেয়, সেটা সে নিতে পারবে। ডিমান্ড করে যদি হয় এবং এইরকম কোনো কমপ্লেন পাওয়া গেলে সেটা যদি ওই রকম স্পেশাল হয়, তাকে আমরা বের করে দিই। কর্মচারী না, কারোই মানে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করবে, অর্থাৎ গ্যারেজ করবে। বাকি কেউ এই ব্যাপারে এখানে দীর্ঘক্ষণ অবস্থান করার কোনো সুযোগ নাই। আর আমাদের এখানে হয় সেটা বাইরে লিখে দিচ্ছে। স্পেসিফিক কমপ্লেন পেলে আমরা সে ডাক্তার সহ ওই রিপ্রেজেন্টেটিভের ব্যবস্থা নিই। কোনো বিশেষ প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ করা টিম আন্ডারকভারের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, অপরাধের অন্ধকার দিকগুলোতে অনুসন্ধানী আলো ফেলা। এই অনুসন্ধান ঢামেক কর্তৃপক্ষের কাজে আসবে এই আশাবাদ রেখে আপনাদেরকে আমন্ত্রণ টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আপনারা দেখানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে আসলে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার, সেটা নিয়ে আসলে এক ধরনের ষড়যন্ত্র চলছে সিন্ডিকেট বাণিজ্য। সেগুলো নিয়ে আমরা এখন সরাসরি সম্প্রচারে কথা বলবো। যদি রাষ্ট্রপক্ষ থেকে অনেককে চেষ্টা করেছিলাম আমরা এই অনুষ্ঠানে আনার জন্য, যে আসলে এগুলো নিয়ে জবাবদিহিতা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু অনেকে আসতে রাজি হননি আমাদের সামনে। তবে এসেছেন দুজন চিকিৎসক এবং তারা কিন্তু স্বাস্থ্য অধিকার আন্দোলন নিয়ে কাজ করেন বাংলাদেশে। শুরুতে আপনি তাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার রাশিদি মাহবুব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তার সঙ্গে সঙ্গে রয়েছেন ডাক্তার এজে ফয়সাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে যে চিকিৎসা সেবা পাওয়া আমাদের অধিকার, সেই জায়গাটা নিয়ে আসলে যেখানে সিন্ডিকেট বাণিজ্য হচ্ছে, টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কাজ করছে, ট্রলি বাণিজ্য হচ্ছে, ডাক্তাররা ঠিকমতো সেবা দিচ্ছেন না। ডাক্তার রাশিদি মাহবুব, আপনি তো অনেকদিন ধরে পেশায় রয়েছেন, অভিজ্ঞতা অনেক বেশি এই ব্যাপারে। তো ঢাকা মেডিকেল কলেজ যেখানে আসলে নিম্ন মধ্যবিত্ত আর মানুষের সেখানে চিকিৎসা নিতে যায় আসলে, তো কি ধরনের ভোগান্তির মধ্যে পড়ে, উত্তরণের পথটা আসলে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ এদেশের একটা পায়োনিয়ার হাসপাতাল যা চিকিৎসা সেবা দেয়। এই চিকিৎসা সেবার যে ফ্রেমটা, এটা যখন ইনিশিয়ালি ছিল তখন এটা একটা আন্তর্জাতিক মানের হাসপাতালই ছিল, কিন্তু জনগণের তো চাহিদা বাড়ে। চাহিদার সাথে সাথে যদি আপনার বিবর্তনটা না হয় তাহলে কিন্তু ইয়েগুলো কমে যায়। বাংলাদেশের বর্তমান প্রেমে যে চিকিৎসা সেবা পাওয়ার যে আপনি অধিকার বলছেন, এই অধিকারটা কিন্তু যতটা না মানে বাস্তব তা কাগজি কনস্টিটিউশনালি আছে। কিন্তু হ্যাঁ, সরকার কতগুলো সরকারি হাসপাতাল রাখছে যেখানে আপনি চিকিৎসাটা পেতে পারেন, কারণ আপনার অধিকার হিসাবে। এটাতে এইটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাকি যে কাজগুলো সেখানে কতগুলো তো জিনিস লাগে। একটা হচ্ছে ওটার ক্যাপাসিটি কতটুকু হবে, চাহিদার তুলনায় যদি কম হয় তাহলে একটা সমস্যা থাকবে। দ্বিতীয়টা হচ্ছে ম্যান পাওয়ার না হলে আপনি সুষ্ঠু ব্যবস্থাপনা যান না, লজিস্টিকের একটা ব্যাপার আছে। আর থার্ড যেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার কিনা। এখন ঢাকা মেডিকেল কলেজ যে ঐতিহ্যবাহী হাসপাতাল, এটা কিন্তু উত্তর এত বড় হয়ে গেছে যে বর্তমান ফ্রেমে এটা কার্যপরিধি অনেক বেড়ে গেছে। সে একই সাথে ঢাকা শহরে যখন এটা তৈরি হয় তখন 5 থেকে 10 লাখ লোকের হয়তো বসবাস ছিল আর কি। এখন তো ধরেন প্রায় 2 কোটি লোকের মধ্যে চলে গেছে। সেই তুলনায় কিন্তু ঢাকা শহরের চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনাটা সেইভাবে বাড়েনি। আর ঐতিহ্যগতভাবে সবাই ঢাকা মেডিকেল কলেজে আইসা চিকিৎসা করাতে চায়। একটা শব্দ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ কাউকে রিফিউজ করেও না। এখন এই যে জায়গাটার ওর দুর্বল জায়গাটাই হচ্ছে ওর চাহিদা আছে, আর সবল জায়গাটা। দুর্বল জায়গাটা হচ্ছে এই চাহিদার সাথে কিন্তু যোগান নেই, আসলে যোগানটা দিতে পারছে না। সেই যোগানটা শুধু না, যেটুকু যোগান আছে তার সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় এটা আরও একটা সমস্যায় পড়ে গেছে। তো আপনি যেই চিত্র বা যেই কথাগুলো বললেন সেটা কিন্তু ব্যবস্থাপনার সাথে জড়িত, এবং সেটা সার্বিকভাবে সরকারের দায়িত্বের মধ্যে পড়ে মূলত। বাকি কিছু আছে যেগুলো ধরেন রুগীদেরও কিছু দায়বদ্ধতা আছে। তো সুতরাং এগুলো মিলে সার্বিকভাবে চিকিৎসকদের যদি বলেন তাদেরও আছে, কিন্তু কোনোটাই কিন্তু ওখানে একেবারে ফাংশন করছে তা না,
কিন্তু যথাযথভাবে ঠিক এটা যে একটা আদর্শ হাসপাতাল হিসাবে সেটা এই যে ফয়সাল উনি বলছেন যে ব্যবস্থাপনার যে ত্রুটি আর কি, মানে সার্বিক শিক্ষা বা চিকিৎসা ব্যবস্থা তো কিন্তু ব্যবস্থাপনার উপরে টিকে থাকে, যদিও এটা ঠিক না থাকে তাহলে তো পুরো সিস্টেমই কলাপস করার কথা, এবং সেটা ঢাকা মেডিকেলে আমরা দেখছি। আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। কিছুক্ষণ আগে স্যার যেটা বললেন যে এই ব্যবস্থাপনার ত্রুটিতে বিভিন্ন লোকের বিভিন্ন পক্ষের একটা দায়বদ্ধতা আছে। এখানে আমরা বোধহয় 3 ভাগে ভাগ করে দেখা উচিত। আমরা যে ডাক্তারের কথা বা ট্রলি ব্যবসার কথা বললেন বা অব্যবস্থাপনার কথা বললেন, সেটা হলো সাপ্লাই সাইড, সব কিছুই সাপ্লাই সাইডে। কিন্তু আরেকটা সাইড আছে যেটা নাকি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিমান্ড সাইড, মানে রুগীদের যে কর্তব্য, রুগীদের যে রেসপন্সিবিলিটি এবং তাদের যে করণীয়। ফোন নিব, দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফোন দর্শক, আপনি আপনার নামটি বলে অথবা না বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি থেকে বলতেছি। জি জি, আমার মায়ের ক্যান্সার গত 1 বছর থেকে। তো আমাদের আসলে আমরা সচ্ছল না। ওনার চিকিৎসা করতেছি মহাখালী ক্যান্সার হসপিটালে। মহাখালী ক্যান্সার হসপিটাল এমন একটা হসপিটাল, এইখানে আপনারা যে প্রোগ্রাম দেখাচ্ছেন একই রকম, ওইখানে সেম কন্ডিশন। ওদের প্রত্যেকটা সিট নিতে হলে টাকা দিতে হয়, ওষুধ নিতে হলে টাকা দিতে হয়। দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আসলে এই কথাই কিন্তু বলছিলাম আমরা। ডক্টর ফয়সাল, আপনি যে উত্তরটা দিচ্ছিলেন, উনি বলেন অব্যবস্থাপনা, সেটি আপনি বলার চেষ্টা করছিলেন। আসলে আমি সেই ডিমান্ড সাইডের কথা বলছিলাম যে রুগীদের এবং রুগীদের যে আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্ট, তাদের একটা দায়বদ্ধতা আছে। আর তৃতীয় যে পক্ষটা, সেটা হলো যে আমাদের পলিসি মেকার যারা নাকি আসলে রাষ্ট্র পরিচালনা করেন, তাদের একটা ভূমিকা। এই ত্রিপক্ষীয় ভূমিকার একটা সমন্বয় দরকার। আমাদের যে অব্যবস্থাপনা যেগুলো আমরা দেখতে পাই, এই যে এখন যে যিনি বললেন যে ক্যান্সার হাসপাতালের যে অবস্থা এবং ঢাকা মেডিকেল কলেজের যে অবস্থা, এটা হলো শুধু খালি ওই সাপ্লাই সাইডেরই আমরা সমস্যাগুলোর কথা বলে গেলাম। এখানে আমরা বলছি না যে রুগীর অ্যাটেন্ডেন্টদের যে কি ভূমিকা থাকা উচিত, ওনারা কিভাবে এটাকে দেখা উচিত, ওনাদের এখানে কি করণীয় আছে। আপনি ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন যে এক রুগীর সঙ্গে 10 জন অ্যাটেন্ডেন্ট থাকে। ওই 10 জন অ্যাটেন্ডেন্টকে ঢোকানোর জন্যই পয়সার ব্যবস্থা হয়, মানে ওখানে বাণিজ্য হয়। কিন্তু কেন 10 জন অ্যাটেন্ডেন্ট আসবে এইখানে? কেন রুগীরা মানে করিডোরের মধ্যে বসে খাবে এবং সব কিছু করবে? তো সেইখানে ওই ব্যবস্থাপনাটুকু কিন্তু দায়িত্ব রুগীদের। আর তারপরে রইল সেই সরকারের ইয়েটা, মানে আমাদের যেটা নাকি সবচেয়ে বড় এইসব অব্যবস্থাপনা দূর করার জন্য যেটা দরকার, যেটা ত্রিপক্ষীয় একটা সমন্বয়ের দরকার। আপনি নিশ্চয়ই খুব ভালো মতো জানেন যে বাংলাদেশে এরকম অব্যবস্থাপনা ছাড়াও অনেক হাসপাতাল চলে। আপনি ঢাকা শহরের বাইরে গেলেই সেখানে কত % লোক সেখানে সেবা নিতে যাচ্ছে? আসলে অনেক বড় হাসপাতাল আছে, ঢাকা শহরের বাইরে অনেক বড় হাসপাতাল আছে, গ্রামে আছে, এবং সেইগুলোর কিন্তু সবখানেই কিন্তু নিয়মটার। একজন দর্শক আপনাকে একটি প্রশ্ন করেছে। দর্শক, আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আখেরুল ইসলাম, রাজশাহী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে আমরা সাধারণ যারা পেশেন্ট আছি, মেডিকেলে যাওয়ার পরে আমরা ধরেন লাইনে দাঁড়িয়ে থাকি। এমন সময় মানে বড় বড় ডাক্তার, এমনকি ধরেন সহকারী অধ্যাপক ওনারা আছেন, কিন্তু ওনাদের চেম্বারে ওনারা ক্লাস নেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসটা নিতে নিতে এদিকে 12টা বেজে যায়, তখন ক্লাস মানে শেষ করে ডাক্তাররা বের হয়ে যান এবং আমরা সেই চিকিৎসা সেবাটা আমরা পাইনি। সেই ক্ষেত্রে আসলে কি ওনার চেম্বারে কি ক্লাস নেওয়ার কোনো ইয়ে আছে? আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। ডাক্তার রশিদ মাহবুব, এই কথাটা আপনার কাছে জানতে চাবো আমি, আসলে এই উত্তরটা আপনি দিবেন। না, উত্তরটা তো খুব সিম্পল। অ্যাকচুয়ালি মেডিকেল কলেজ হাসপাতালগুলো কিন্তু মূলত শিক্ষার জন্য, বাই প্রোডাক্টটা কিন্তু ওখানে চিকিৎসা, ওটা কিন্তু অ্যাবসলিউট যে চিকিৎসার জন্য তা কিন্তু না। এখন একটা মানে ওখানে কিন্তু বিভিন্ন ভূমিকা থাকে। এখন যদি কোনো পার্টিকুলার ডাক্তারকে কেউ দেখাতে চায়, তাহলে সেই যদি ক্লাস নেয়, এটা কিছু করার নেই। কিন্তু পার্টিকুলারটা কিন্তু প্রত্যেকটা ডাক্তারেই কিন্তু আবার একটা ডিপার্টমেন্টের ওদের রোস্টার আছে, সেই রোস্টারে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে কে থাকবে না থাকবে। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সব রুগীই
বড় ডাক্তারের সাথে কথা বলে তার অবস্থানটা বুঝতে চায়। এটা কিন্তু মনন জগতে আমাদের হয়ে আছে। এটা দুই কারণে হতে পারে, যে হয়তো অন্যদেরকে সে বিজ্ঞ মনে করে না যে তার কাছ থেকে মেসেজ, অথবা অন্যরা তাকে দেয় না। সুতরাং এটা একটা ফ্রেমের মধ্যে পড়ে আছে। এটা কিন্তু যেটাকে বলে কাউন্সিল বা কমিউনিকেশন গ্যাপ। এই কাউন্সিলিং কমিউনিকেশন গ্যাপ যেখানে প্রচুর লোকের সমাগম হয় বা রুগীর, সেখানে কিন্তু এটা সম্ভব না। আর বাংলাদেশে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলি একমাত্র হাসপাতাল যেখানে সবাই নিজের হাসপাতাল বলে মনে করে। কারণ অন্য যে কোনো জায়গায় যান না কেন, ইউ হ্যাভ টু পে। সুতরাং পে করা সেটা ভিন্ন জিনিস। এখন ঢাকা মেডিকেল কলেজের আবার সে অব্যবস্থাপনার মধ্যে আমরা আসছি। ঢাকা মেডিকেল কলেজের যখন 700-800 রুগী ছিল, এখন তো ঢাকা মেডিকেল কলেজ 2 আবার একটা হয়েছে, নতুন নতুন প্রযুক্তির হয়েছে। যেমন একটা নিউরোসার্জারির রুগী যদি যায়, সেই নিউরোসার্জারির রুগীটা কিন্তু তাদের অপারেশন করতে অনেক সময় লেগে যায়, কিন্তু রুগীর আত্মীয় স্বজন তো এটা ধৈর্য রাখা তাদের জন্য খুব কঠিন হয়। বাই দিস টাইম তারা কিন্তু পথ খুঁজতে থাকে যে কোন পথে এটা তাড়াতাড়ি করা যাবে। এই পথ খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা তাদের থাকে। তো এগুলো সব কিছুই মিলে আমার কাছে, যদি আপনি আবারও বলি, আবার বলতেছেন ইনভেস্টিগেশনের ওখানে একটা টাইম ফ্রেম আছে। ওই সময় না হলেও ইনভেস্টিগেশনগুলো হবে না। তারপরে আবার প্রশ্ন আসছে যে কোনো সময় তাদের ইনস্ট্রুমেন্টগুলো মেকানিক্যাল ডিস্টারবেন্স হয়, তখন রাত্রিবেলা হয়তো এগুলো করাতে তাদের যেতে হয়। এর মধ্যে আবার অনেক সময় আমরা হয়তো বলি যে প্রাপ্তির লক্ষ্যে যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এখন এইগুলো সব কিছু মিলে কিন্তু যে অব্যবস্থাপনাটা, এটা না থাকুক, এটা কিন্তু আমরা সবাই চাই, কিন্তু সেটা না থাকার যে চেষ্টাটা, সেটা সবাই তো জানে অব্যবস্থাপনা, কিন্তু তারপর সমাধানের জায়গাটা আসে না কেন? কারণ সরকার এখানে তো স্টুয়ার্ডশিপ সরকারের। কারণ আমার ঢাকা মেডিকেল কলেজের যে ডাইরেক্টর, সে কিন্তু সবটা পারবে না। কারণ আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইলেকট্রিক ডিভিশন বলেন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, এটা তো পিডাব্লিউডির লোক, ও তো ওর কথা শুনবে না। আপনি যেটা বলছেন যে ও ইচ্ছা করলে কিন্তু ওর পক্ষে ওই ক্ষমতাটা দেওয়া হয়নি, এটা কিন্তু ট্রেডিশনালি চলে আসছে। কিন্তু আধুনিক ব্যবস্থাপনায় কিন্তু এগুলো অন্যভাবে সলভ করা যায়। এখন এই যে সলভ করতে গেলে যে জায়গাটা দরকার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে আছে। সুতরাং সবাই ক্ষমতায়িত থাকতে চায়, কেউ তার ক্ষমতা ছাড়তে চায় না। একমাত্র জনগণ যদি চাপ দেয় এবং রাজনীতিক যদি সদিচ্ছা হয়, তাইলে এটা সম্ভব। এটা অন্য কোনো। আমরা আরো কথা বলবো, আমাদের ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচে ছোট্ট একটা বিরতি পরে ফিরবে আরো অনেক গল্প নিয়ে, আরো অনেক কথা নিয়ে। দর্শক বিরতি পরে আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। কথা বলছিলাম স্পটলাইট ডিএমসিএইচ এর ঢাকা মেডিকেল পর্ব নিয়ে, এবং সেখানে কথা হচ্ছিল অব্যবস্থাপনার অনেকগুলো দিক নিয়ে। ডাক্তার এজে ফয়সাল, আপনার সাথে কথা বলছিলাম বিরতির ফাঁকে যে অনেক ভালো হাসপাতাল রয়েছে আমাদের জন্য, সেগুলো অনেক ভালো এক্সাম্পল, সেটা বুঝলাম। কিন্তু একদম নিম্ন এবং মধ্য আয়ের মানুষের যে স্বপ্নের ঠিকানা ঢাকা মেডিকেল, পিজি, বারডেম এবং ধরেন পঙ্গু হাসপাতাল, এইগুলোতে যে অব্যবস্থাপনা এবং যে সিস্টেম লস আমরা যেটাকে বলি আর কি, এটা কাটিয়ে ওঠার আসলে কৌশলটা কি হওয়া উচিত? এটার কাটিয়ে ওঠার কৌশল মানে আমাদেরকে কিন্তু গভীরে যেতে হবে। এখানে কিছুক্ষণ আগে স্যার যেটা বলছিলেন যে এখানে শুধুমাত্র ওই হাসপাতালের ডিরেক্টরেরই খালি ভূমিকা না, এখানে পাঁচটা আরও সংস্থা আছে যারা নাকি এই হাসপাতাল পরিচালনায় তাদের ভূমিকা আছে। এখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আছে, পানির আছে, যারা নাকি সিকিউরিটির ব্যবস্থা করে তাদের আছে। সো দেয়ারফর ওই পাঁচটি সংস্থার তাদের সমন্বয় তো কখনোই করা হয় না, এবং তাদের কথা কিন্তু কখনোই বলা হয় না। বলা হচ্ছে যে ডিরেক্টর সাহেবের এই মানে অব্যবস্থাপনার মূলে উনি আছেন, ডাক্তাররা কাজ করে না। এইখানে এই আমি যেটা নিয়ে প্রথমে বলছিলাম যে সাপ্লাই এবং ডিমান্ড সাইডের যে সমন্বয়টা, এখানে সমন্বয়টা করতে গেলে পরিকল্পনা করা দরকার। আজকে আমরা এই অব্যবস্থাপনার কথা খালি বলেই যাচ্ছি, কিন্তু কখনো কি এটার মানে এই ব্যবস্থাপনা ভালো করার কোনো পরিকল্পনা করা হয়েছে? হয়তো ডিরেক্টর সাহেব কিছু হয়তো করছেন, বিভাগীয় প্রধানদের নিয়ে উনি মিটিং করেন, কিন্তু আসলে একটা বাস্তবসম্মত একটা সমন্বয়ের পরিকল্পনা বোধহয় কোনো সময় হয় নাই। সেইখানে সেই সমন্বয়ের পরিকল্পনার মধ্যে ওই রুগী এবং তাদের অ্যাটেন্ডেন্টদের ভূমিকা এটাও কখনোই আনা হয় নাই। আমি মনে করি যে এদেরকে যদি সবাইকে যদি টেবিলে বসানো যায়, দেখবেন যে আপনার অব্যবস্থাপনা অনেকটাই। ফোন রয়েছে আমার দর্শক, আপনি নামটি বলে আপনার প্রশ্নটা করুন।
আমার নাম হারুন। জি, আমি ময়মনসিংহ থেকে ফোন করতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল বিজ্ঞ অতিথির কাছে, যে নিউজ 24 যে এত কষ্ট করে প্রোগ্রামগুলি করে জানের রিস্ক নেয়া, তারপরও অনেক কর্মচারী বসেরা ওনারা বলেন যে আমরা যদি কোনো লিখিত প্রমাণ পাই বা কোনো এভিডেন্স পাই তাহলে আমরা ব্যবস্থা নেব। তাহলে এর সে এভিডেন্স কি হইতে পারে? তাহলে যদি মিথ্যাই দেখায় তাহলে নিউজ 24 আমরা প্রশ্নটি মনে বুঝতে পেরেছি আসলে, যে চোখের সামনে জলজন্ত প্রমাণ, তারপরে কর্তৃপক্ষ বলেন যে প্রমাণটা দেন আমাদেরকে, প্রমাণটা দেন বা আমরা তখন ব্যবস্থা গ্রহণ করবো। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। দর্শক, আপনি আপনার নামটি বলে অথবা না বলে প্রশ্নটি করুন। জি স্যার, আমি রিপন বলছি। জি স্যার, আমার একটা প্রশ্ন হয়েছে যে আমি মনে করেন যে ডাক্তারের চেম্বারে যাওয়া, মানে সরকারি হসপিটাল যে ডিউটিটা থাকে, টাইম ডিউটিটা থাকে, ওনাদের চেম্বারে গেলাম, সিরিয়াল গাইডটা যাওয়ার পরে বলতেছে যে আপনি যে সমস্যাটা আপনি আমাদের চেম্বারে আসবেন। কিন্তু আসলে এখানে তো হসপিটাল, সরকারি হসপিটাল, সরকার নিয়োগ দিচ্ছে ওদেরকে আমাদের সাধারণ পাবলিককে দেখানোর জন্য। আমরা ভালো হই খারাপ হই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আসলে। ডক্টর রশিদি মাহবুব, যে কথাটা আমরা আগেও বলেছিলাম যে প্রাইভেট ক্লিনিক মুখিতা এক ধরনের রয়েছে, যে ডাক্তাররা বলছেন যে প্রাইভেটে আসেন, এই অভিযোগটা অনেক পুরনো। এগুলো নিয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা? প্রথম শর্তটা হচ্ছে যে প্রাইভেট রোগী যাচ্ছে কেন। জি, আজকে প্রাইভেট, আমি তো 60-এর দশকে বাংলাদেশে কোনো প্রাইভেট আপনার ক্লিনিক ছিল না। ডিমান্ড যখন বেড়ে যায়, যারা আজকে অর্থনৈতিকভাবে সচ্ছল তারা সার্ভিস প্রম্পট চায়, তারাই কিন্তু এখানে যায়। একই আবার কারণ আছে আরেকটা, সরকারি হাসপাতালের একটা লিমিটেশন আছে যে তাদের প্রযুক্তিগত আনুষাঙ্গিকতা জিনিসগুলো সেটা সবসময় থাকে না। সুতরাং কোনো জায়গায় বেটার কেয়ারের জন্য যেতে হয়। ডাক্তাররা রুগীদেরকে প্রাইভেট ক্লিনিক্সে যেতে বলে, এটার নাম্বারটা খুব বেশি না, হতে পারে 2-4-5 জন, কিন্তু এটা মূল ধারা না। মূল ধারাটা হচ্ছে সরকার যদি তার সরকারি সেক্টরের হাসপাতালগুলোর সার্ভিস না দিতে পারে, তখন কিন্তু আপনার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে যে সমস্ত ক্লিনিক তৈরি হচ্ছে ওখানে যেতে বাধ্য। এবং সেই ব্যবসাটা, আমি আবার বলবো, সেই দায়িত্বটা কিন্তু সরকারেরই আমি ফেলব। এখন প্রশ্নটা হচ্ছে যে সরকারি হাসপাতালে চিকিৎসাটা কেমন। আমি একটা সিম্পল কথা বলি, সরকারি হাসপাতালে নেগলেক্টেড হয় কিন্তু অ্যাবিউজ হয় না। প্রাইভেট সেক্টরে কিন্তু অ্যাবিউজের সম্ভাবনা থাকে। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে পরিমাণ রুগী যায়, সেখানে কিন্তু আমি আবারও বলবো তার তো বিছানাই নাই, ফ্লোরে তাকে জায়গা দিতে, এই দায়িত্ব কে নিবে? এখন এই যে প্রশ্নগুলো, কারণ কন্ট্রাডিকশনটা কোথায় আসে, এবং এর মধ্যে আরও গণ্ডগোল হয়, সে যদি আপনার সোশ্যাল ভ্যালুস, ফেস ভ্যালু যদি বেশি থাকে, সে তো এটা ছাড় দিতে চায় না। আমি যদি বলি যে ভাই আমার এই রুগীটা খারাপ, তুমি একটু এটা ছেড়ে দিয়ে তাকে তুমি নিচে যাও, সেটাও সম্ভব না। সুতরাং এই অবস্থাপনা কিন্তু আমি আবারও বলছি সাপ্লাই ডিমান্ডের ফ্রেমে আছে। কোনো পরিচালক বা থাকে যারা হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে তারা হয়তো কিছু ইমপ্রুভ করে। সরকারি কর্মচারী হাসপাতাল যারা আছে তাদের চাকরি, যেটা কর্মচারীদের, তাদের কিন্তু বদলিযোগ্য নয়। এবং আপনি যেটা জানেন, বর্তমান রাজনৈতিক বিভাজনে সেখানে কিন্তু রাজনীতি আছে, এবং খুব প্রকট রাজনীতি আছে। সুতরাং রাজনীতির যে ফ্রেমগুলো, এগুলো তো ডাক্তারের সমস্যা না, এটা তো হচ্ছে জাতিগতভাবে আমরা যেগুলো ইনহেরিট করছি। এখন সমাধান কি? আমি কিন্তু আবার সমাধান তো খুব সোজা। আমরা কি চাই? আমরা বলতে কিন্তু আমি আমার ব্যক্তিকে বুঝাচ্ছি না, ক্ষমতাবান রাষ্ট্র কি চায়? রাষ্ট্র যদি চায় আধুনিক ব্যবস্থাপনা, তো একটা মডেল বিশ্বব্যাপী আছে, সেখানে যদি আপনি চান, এটা অসম্ভব আমি মনে করি না। এখন প্রশ্নটা হবে আমরা চাই কি না। কারণ ওই না চাওয়ার পিছনে কতগুলো কারণ থাকলে, আমি আবারও বলি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মন্ত্রণালয় এটা চাবে না, রাজনীতিবিদরা চাবে না, আপনি আর আমি জনগণ চাইতে পারি, কিন্তু জনগণ যে চাওয়ার যে ফ্রেমটা, সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে এখানে ইনভলভ করা, যে এটা আমাদের জন্য ভালো, তাইলে হয়তো রাজনীতিবিদরা রাজি হবে। তো সুতরাং এখানে কিন্তু ব্লেম গেমটা অনেক বেশি আসে, কিন্তু কার্যকরী উদ্যোগটা আসলে আসে। এবং সেই ব্লেম গেমের মূল যারা হয়, সেটা হচ্ছে চিকিৎসক সমাজকে ব্লেমটা দিয়ে সবাই মনে করে যে ওই ব্যাটারই দোষ, আর কেউ না।
ডাক্তার রেজা ফয়সাল, একেবারে শেষ পর্যায়ে আমরা সমাধানের সূত্র আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে ব্লেম গেমের কথা বলা হচ্ছে। রাষ্ট্র যদি আসলে মনে প্রাণে কোনো বিষয় ঠিক করতে চায় সেটা আসলে হয় না, এর উদাহরণ তো আমরা খুব কমই দেখেছি। আসলে কি সেখানে উচ্চপক্ষের কোনো গাফলতির জায়গা রয়েছে কিনা? আসলে আমি উচ্চপক্ষের গাফলতির কথা বলবো না, উচ্চপক্ষের সমন্বয়, আমি সমন্বয়ের কথায় আবার যাব। আপনি দেখেন ইদানিংকালেই আমরা দেখছি যে প্রাইভেট ল্যাবরেটরি, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, ইভেন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতেও আপনার তদারকি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। তো ওই ব্যবস্থাপনাটাই আমরা যদি সরকারি হাসপাতালে আনি প্রয়োগ করতে পারি তাহলে তো হইল আপনার, সেই জন্যই সেটা হলো যে উদ্যোগ এবং সমন্বয়। আপনি যদি প্রাইভেট সেক্টরের ওই হাসপাতালদেরকে যদি এরকম ভাবে তদারক করতে পারেন, তো কেন আপনি গভর্নমেন্টের হাসপাতালগুলা, গভর্নমেন্টের এই বড় মেডিকেল কলেজ, গভর্নমেন্টের উপজেলা হেলথ কলেজ কেন করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। তো সেইখানে হইলো যে উদ্যোগটা নেওয়া দরকার। সেইখানে আমি মনে করি না যে কোনো গাফলতি আছে, কেননা সরকারের তো 101টা আরও 1000টা সমস্যা রয়ে গেছে এবং সেই সমস্যার সমাধান খোঁজারই ওনারাও চেষ্টা করেন। আমাদের উচিত হবে যে জনগণের তৎপরতা থেকে সমাধানের সুষ্ঠু একটা পরিকল্পনা, একটা ঢাকা মেডিকেলে জনগণ সমাধান কিভাবে করবে? আসলে ওই যে বললাম যে জনগণকে যদি আমরা যেটা নাকি আমাদের করার কথা, আপনি তো যে থুতু ফেলার কথা তো বলে দেয় না, আপনি তো সমানে থুতু ফেলেই যাচ্ছে। কিন্তু সুইপার যদি সেলাই কাটে সেখানে জনগণ কি করবে? আসলে সেটাই তো, ছোট একটার থেকে কিন্তু অন্যটা আসবে। আপনি যদি সচেতন থাকেন তখন সুইপার যে সেলাই কাটতে, তখন তাকে বললেই হবে যে তুমি কাটতে পারবে না। তুমি যদি আমি যদি শক্ত হই, আমাকে যদি ডিসপোজেবল সিরিঞ্জ ছাড়া যদি ইনজেকশন দেয়, বাইরে গেলে যেভাবে করি আমরা, যে আমি জিজ্ঞেস করি যে এই সিরিঞ্জটাকে আগে ব্যবহার হয়েছিল কিনা, তো সেই জিজ্ঞাসা করাটা যদি আমি এই সরকারি হাসপাতালে করি তাহলে তো এটা সম্ভবপর। ছোট ছোট স্টেপ নিলেই, কর্তৃপক্ষ যেখানে দায়িত্ব পালন করছে না সেখানে জনগণকে উদ্যোগী হতে হবে, ব্যাপারটা এরকম কি? এরকম অবশ্যই অবশ্যই। এবং সরকারের সঙ্গে জনগণের তো সরকার মানে কি? সরকার তো মানে হলো জনগণ থেকে সরকার, আমিও তো সরকারের একটা অংশ। তো সেই অংশের আমার ভূমিকাটা আরো বেশি দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। আমার অংশটা আরো যেন সুস্পষ্ট হয়। একটা প্রশ্ন দর্শক করেছিল সেটা হচ্ছে যে তারা বারবারই বলার চেষ্টা করছিলেন যে আমরা দেখাচ্ছি গণমাধ্যম, আপনারাও চিকিৎসকরা কথা বলছেন যে আসলে কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কাজটা হচ্ছে, দেখে না দেখার ভান করা যে প্রবণতাটা থেকেই যাচ্ছে সমাজের মধ্যে, এটা সমাধান কিভাবে করবো আমরা আসলে? তাহলে আমি তো আগেও বলছিলাম যে আমাদের দেশেই সরকারি হাসপাতালেরই খুব ভালো এক্সাম্পল আছে এবং বিশ্বব্যাপী সেই এক্সাম্পলকে ইউজ করা হয়। তো সেখানে তো সরকারেরই ডাক্তাররা কাজ করে, সেখানে সরকারি নার্সরাই কাজ করে। একটা প্রশ্ন নিয়ে নিয়ে একেবারে শেষ পর্যায়ে আমার দর্শক, আপনি নামটি বলে আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আমি খুলনা থেকে বলছি। জি, আমি মাঝে আমার আম্মাকে নিয়ে গেছি আপনার ঢাকা মেডিকেলে। আমার আম্মার মেরুদণ্ডের হাড়ে সমস্যা, অর্থোপেডিক ডাক্তারকে দেখাই। যে ছিল একজন মহিলা, তাকে আমি জিজ্ঞাসা করতে আসছিলাম, আমি তো চিনি না, আমি খুলনা থেকে গেছি। তো সে আমাকে বলতেছে যে আপনি বাইরে যান। হ্যাঁ, এখানে আমি বললাম যে ম্যাডাম এইভাবে ব্যবহার করতেছেন আপনি, আমি তো ডাক্তারের কোথায় বসে চিনি না, দূরের থেকে আসছি। তা বিষয়টা হলো ডাক্তার তারাও তো আমাদের মতো মানুষ। আমি আমার আম্মাকে নিয়ে গেছি, দূর থেকে গেছি। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। একেবারে শেষ পর্যায়ে রশিদ মাহবুব, আপনার কাছে শেষ বাক্য শুনবো যে ভালো একটি কথা তো ভালো ওষুধের চেয়েও কার্যকর অনেক ক্ষেত্রে। আমি আপনার সাথে এই জায়গায় কোনো রকম দ্বিমতের অবকাশ নেই, ভালো কথা। কিন্তু সেটাও আবার যদি আমি বলি, আমার ডাক্তারদেরকে কি জুনিয়র ডাক্তারদেরকে সেভাবে ওরিয়েন্টেড করছি? আর এটা যেমন একটা দিক, আরেকটা দিক আছে, যদি ওভার টেক্সট হয় তখন কিন্তু এটা করে না। একইভাবে আপনি মিডিয়াতে যেই স্যার, আমরা একদমই সময় শেষ করে ফেলেছি আজকে। আপনি দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকবেন আন্ডারকভার লাইভের সঙ্গে, থাকবেন টিম আন্ডারকভারের সঙ্গে।